আমি কয়েকটা কনসেপ্টের কথা বলছি। দিস ইজ বিয়ন্ড ইওর ক্রাফট। সিআরপিসিতে অনেক কিছুই ফেল করে যাচ্ছে একটা কারণে, এটা 2H যে ডেফিনেশন দেওয়া আছে কমপ্লেইনের, 2H একটা ডেফিনেশন দেওয়া আছে কমপ্লেইনের, সেখানে বলা আছে চার্জশিটকে ইনক্লুড করবে না। ইন্ডিয়াতে এটা তারা সংশোধন করে দিয়েছে। যে সমস্ত কারণে এটা হচ্ছে, এতে গভর্নমেন্টের পারমিশন নিয়ে যে সমস্ত কমপ্লেইন দায়ের করতে হয়, এই মামলাগুলো টোটাল ফেল করে যাচ্ছে। এই জন্য এই কমপ্লেইন চার্জশিটকে ইনক্লুড করবে না, উইল নট ইনক্লুড পুলিশ রিপোর্ট, এই জায়গাটা তুলে দেওয়া উচিত। সেকেন্ড হলো অ্যান্টিসিপেটরি বেইলের আইনটা আবার নিয়ে আসা উচিত আমি মনে করি, এবং সেশনস কোর্টকে এই ক্ষমতা দেওয়া উচিত। সেশনস কোর্ট এবং হাইকোর্ট ডিভিশন এট দ্য সেম টাইম আবার নিয়ে আসা উচিত। মানে অ্যান্টিসিপেটরি বেইলের আইন ছিল, কোন অ্যান্টিসিপেটরি নামে একটা সেকশন ছিল, এটাকে ল রিফর্ম অর্ডিন্যান্সের মাধ্যমে বাদ দেওয়া হয়েছে, কিন্তু ঠিকই হাইকোর্টে আগাম জামিন দিচ্ছে। কোন আইন কিন্তু নাই, আছে হলো সুপ্রিম কোর্টের কিছু গাইডলাইন, এর বাইরে ল কিন্তু রিপিল হয়ে গেছে। ফলে এই আইনটা নিয়ে এসে সেশনস কোর্টকেও আগাম জামিন দেওয়ার পাওয়ার দেওয়া উচিত। ঠিক আছে। 3 নম্বর কথা হলো কনফেশন নিয়ে সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে রেকর্ডিং কনফেশন। আমার বিবেচনায় কনফেশনটা রেকর্ড করাটা আইনজীবীর উপস্থিতি এবং অডিও ভিডিও রেকর্ড মেনটেন করা উচিত। কনফেশনে ইন্ডিয়ান সুপ্রিম কোর্টে এটা ইতিমধ্যে অ্যামেন্ড করে ইন্ডিয়ান সিআরপিসিতে তারা অ্যাড করেছে, যদি কোনো অ্যাকিউজ চায় তার আইনজীবীর উপস্থিতি তার উপস্থিতিতে করতে হবে, একা একা গোপন ম্যাজিস্ট্রেটের করে কনফেশন নিলে চলবে। সেপারেট সেন্টেন্সিং হিয়ারিং এর কোন আলোচনা আপনারা এখানে করেন নাই, কেন করেন নাই তা আমি বুঝতে পারি নাই। এত মানে রিফর্মের জমানায় কেন আমরা এত কিছু করে আছি তা আমার মাথায় ধরে নেই। ফলে সেপারেট সেন্টেন্স হিয়ারিং এর বিধানটা ছিল, এটা বাদ হয়ে গেছে, এটা আনা উচিত। আরেকটা হলো রাইট টু আপিল বাই দি ইনফরমেন্ট। ইনফরমেন্ট কোনো আপিল করতে পারে না। এখন যে 410 আছে, এটা ইনফরমেন্ট কোনো আপিল করতে পারে না। ইনফরমেন্টকে আপিলের সুযোগ দেওয়া উচিত, তাকে সলিসিটরের পারমিশন নিয়ে রিভিশন দায়ের করতে হয়। কেন আমি যদি ইনফরমেন্ট হয়ে থাকি আমি আপিল করতে পারবো না কেন? এখানে নাই, সিআরপিসিতে নাই, কোন কোন আইনে আছে, নারী শিশু সহগুলোতে আছে, বলা আছে এগ্রিড পার্টি। আমাদের আইনের এই কনসেপ্টটা খুব জটিল। এখানে কনভিকশন এন্ড সেন্টেন্স 426 এ বলা আছে সেন্টেন্সকে সাসপেন্ড করে বেল দিবে, কিন্তু কনভিকশনকে সাসপেন্ড করার কোনো বিধান আইনে নাই। কয়েকটা জাজমেন্ট হয়েছে। আমাদের সংবিধানে আছে না, আমাদের সংবিধানও নাই। সংবিধানে আছে না, পার্লামেন্টের মধ্যে আছে না, না সেটা তো অন্য চ্যাপ্টার, এটা অন্য চ্যাপ্টার। এখানে বলছে আমরা যখন পেন্ডিং আপিল বেল নেই, এখানে হলো আমরা যখন পেন্ডিং আপিলের বেল নেই হাইকোর্ট থেকে, যাবজ্জীবন সাজা হয়েছে, আমাকে বেল দিয়ে দিচ্ছে, আমাকে সেন্টেন্স খাতাটা সাসপেন্ড করে বেল দিয়ে দিচ্ছে, কিন্তু কনভিকশনটা রয়ে গেছে, আমি ইলেকশনে পার্টিসিপেট করতে পারি না ডিউরিং প্রেগন্যান্সি অফ দ্য আপিল। তো ইন্ডিয়াতে এগুলো ডেভেলপ হয়ে গেছে। হাইকোর্টে উচ্চ আদালতের কনভিকশনাল স্টে করার বিধান আছে, সেন্টেন্সও আছে, অনেকগুলো জাজমেন্ট হয়ে গেছে। বেগম খালেদা জিয়াও কিন্তু এই কারণে ইলেকশনে অংশগ্রহণ করতে পারেন নাই, কারণ ওনার কনভিকশন বহাল ছিল, তাই রায় দিয়েছে হাইকোর্ট। সুপ্রিম কোর্টও এটা আপহেল করছে। সুতরাং আপিল যদি পেন্ডিং থাকে, কন্টিনিউশন অফ আপিল যদি হয় ট্রায়াল, তাহলে কেন আমি আপিল চলা অবস্থায় ইলেকশনে অংশগ্রহণ করতে পারবো না? কেন আমার এই কনভিকশনটাও স্টে করার বিধান করা উচিত। কন্ডেম সেলে নিম্ন আদালতে দিয়ে দিচ্ছে রায়, আমাকে নিয়ে দিচ্ছে কন্ডেম সেল। আপিলের ডিভিশন চাইতে লাগে 22 বছর থাকে আমি কন্ডেম সেলে, এরপরে পাচ্ছি খালাস। একটা বিধান বের করেন স্যার, সবাই এক চিন্তা ভাবনা করে। ফার্স্ট কোর্ট, ট্রায়াল কোর্ট দিয়ে দিচ্ছে ইমিডিয়েটলি আই এম বিন সেন্ট টু দ্য কন্ডেম সেল। কেন? 374 এ বলা আছে মাস্ট বি কনফার্ম বাই দ্য হাইকোর্ট। কনফার্মেশন নাই, কিছুই নাই, আমি কেন কন্ডেম সেল? এবং এতে 22 বছর পর্যন্ত কন্ডেম সেলে রেখে আমি মামলা করেছি, খালাস পেয়েছি। এই বিধানটা এটা হওয়া উচিত না। আনটিল দ্য সেন্টেন্স ইজ ফাইনাল, তার আগে কন্ডেম সেলে নেওয়া উচিত। সেন্টেন্স ফাইনাল হলেই কন্ডেম সেলে নেওয়া উচিত। অপরাধ প্রবণতা অনেক বেড়ে যাবে না? এটার জন্য সেপারেট সিস্টেম বের হয়েছে, এটার জন্য একটু স্টাডি করতে হবে। পুরো সাবকন্টিনেন্টে নতুন সিস্টেম বের হয়েছে, তাদেরকে কিভাবে রাখা যায়, কিভাবে এ করা যায়, আলাদা সিস্টেম। একটা ইয়ে আসছে। আমার একটা রিকোয়েস্ট, আপনি আমাদের টাকা, আপনি আমাদের যা যা বলছেন আপনি ওকে দিতে দিবেন, সবই আমাকে সুইট আমি এখনই দিয়ে দেবো, লিখে নিয়ে আসছি। এই কাজই করি আমি স্যার। এই কন্ডেম সেল এটা করা উচিত,
গুরুত্বপূর্ণ মামলা সমূহ ট্রায়াল কোর্টের অনুমতি নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের মতো লাইভ সম্প্রচার করার বিধানটা পারমিশন দেওয়া উচিত। গুরুত্বপূর্ণ কেস কোর্টের চলতে আরেকটা ইম্পর্টেন্ট কনসেপ্ট নাই, আনা উচিত। আমরা দেখেছি অনেক রংফুল কনভিকশন হচ্ছে, শেষ পর্যন্ত গিয়ে খালাস হয়, খালাস হয়ে যাওয়ার পরে এক ব্যক্তির জায়গায় আরেক ব্যক্তিও খালাস হয়, এরকমও দেখেছি। কিন্তু শেষ পর্যন্ত না কম্পেনসেশন পায়, না তাকে কিছু দেওয়ার স্কোপ থাকে। একটা রিভিউ বোর্ড করতে পারেন কিনা স্যার দেখেন, রিভিউ পিটিশন ডিসপোজ হয়ে যাওয়ার পরেও ক্রিমিনাল কেসগুলো রিওপেন করার ডিসকভারি অফ নিউ এভিডেন্সেস যদি হয়ে থাকে 50 বছর পরে 100 বছর পরে এইটাকেও রিওপেন করার কোন রাস্তা খুঁজতে পারেন কিনা, দ্যাট শুড বি ব্রট টু দি নোটিস অফ দ্য ল। অ্যালং উইথ যাদেরকে রংফুল কনফাইনমেন্ট করে 18 বছর পরে সুপ্রিম কোর্ট খালাস দিবে, তাদের পুনর্বাসনের একটা বন্দোবস্ত থাকা উচিত। আর প্লি বার্গেনিং এ আমার দুইটা মানে আপনারা বলছেন রেকর্ড অফ কনভিকশন যদি কারো থাকে তাকে প্লি বার্গেনিং করতে দিবেন না, এটা সঠিক না। রেকর্ড অফ কনভিকশন তার পিসিপি এর একটা মামলা ছিল আর একটা কনভিকশন ছিল, তাই বলে এখন প্লি বার্গেনিং করতে পারবে না, এটা তো কোনো কথা হলো না। আগে একটা ছোট রায় থাকতে পারে তার বিরুদ্ধে 2 বছরের সাজা, 6 মাসের সাজা। আপনি এখানে বলে দিচ্ছেন রেকর্ড অফ কনভিকশন থাকলে নো প্লি বার্গেনিং, এটা সঠিক না। রেকর্ড অফ কনভিকশন থাকলেও প্লি বার্গেনিং হওয়া উচিত। এটা ইন্ডিয়াতে আছে না? আছে, আমি দেখেছি এবং এটা চ্যালেঞ্জ হয়েছে ইন্ডিয়াতে। চ্যালেঞ্জ হয়েছে ইন্ডিয়াতে স্যার সিমিলার অফেন্স যদি হয় তাহলে এটা বাদ করে দিন। সিমিলার অফেন্স হতে হবে, একই অফেন্স যদি সে কনভিক্টেড হয় ওই অফেন্সের জন্য আবার কিন্তু এখানে শুধু বলে দিচ্ছেন আপনারা রেকর্ড অফ কনভিকশন, এনি কনভিকশন আমরা ওই সিমিলার নিল, এটা সঠিক হবে বলে মনে হয়। হ্যাঁ, বলছি সিমিলার অফেন্সে যৌক্তিক, কিন্তু ছোট একটা অফেন্সে 6 মাসের জেল আছে, এটার জন্য তাই বলে প্রিপাইং করতে পারবেন তো যৌক্তিক বলে। ঠিক আছে, আমরা এখানে আরেকটা কথা বলছেন স্যার আপনারা যে ডেট অফ ফ্রেমিং চার্জ থেকে 30 দিনের মধ্যে এটা করতে হবে। কেন? এটা স্টেজ অফ দ্য ট্রায়াল করতে দেওয়া উচিত, এটা স্টেজ অফ দ্য ট্রায়াল, এটা হওয়া উচিত না। ডেট অফ চার্জ ফ্রেমিং 30 দিনের মধ্যে প্রি বার্গেনিং করা আর না তোমার কোনো স্কোপ নেই। এটা তোমার সাইন্টিফিক যুক্তি ছিল, বলো ভাই কি আবার? ইন্ডিয়াতে স্যার 30 ডেজ লিমিটেশন আছে। না, তোমরাও তো একটা যুক্তি দিয়েছিলে আমাকে যখন বলছো যে এনি স্টেজ প্রি বার্গেনিং দিলে ট্রায়ালে কি সমস্যা হবে বলো? ট্রায়াল শেষে আসামি বুঝতে পারলো যে তার দণ্ড নিশ্চিত, সেক্ষেত্রে তো তখন সে হাফ দণ্ডের জন্য এই সুযোগটা নিতে পারে যে আমি এখন প্লি বার্গেনিং। যারা 160 স্বীকারোক্তি করে নিচ্ছে তাদের জন্য 160 পরপরই তো প্রি বার্গেনিং এর সুযোগ রাখা যেতে পারে। 164 পর তো চার্জ হচ্ছে না। না, এই জন্যই বলছি যে 164 যারা করছে তাদেরকে সুযোগ দিয়ে দিতে পারে। না, প্রি বার্গেনিংটা তো হলো আফটার কমেন্সমেন্ট অফ দি ট্রায়াল, if I am not wrong. That is proposed. Correct. 164 confessional statement recording doesn't mean that proceeding is started. Unless the charge sheet is submitted and cognizance is taken, then the trial commences. আচ্ছা ঠিক আছে, ফলে স্যার আমার লাস্ট কথা হলো ইন্টারোগেশনের জন্য 54B তে যেটা বলেছেন আপনারা, এই ইন্টারোগেশনের সময়টা অডিও ভিডিওটা সংরক্ষণ করা উচিত। আর সর্বশেষ কথা এটাই বলছি, আমরা যে ডেথ রেফারেন্স কেস সুপ্রিম কোর্টে করি তার 90 ভাগ কনফেশন বেস, 90 ভাগ কেস আমাদের কাছে আসে কনফেশনই একমাত্র এভিডেন্স, এছাড়া আর কিছু না। কনফেশন উপর ভিত্তি করে মৃত্যুদণ্ড দিয়েছে ট্রায়াল কোর্ট। এই জায়গাটাতে কনফেশন রেকর্ডিং এর সিস্টেমের মধ্যে যদি মডার্নাইজেশন করা না যায় তাহলে কোনোদিন মৃত্যুদণ্ডের সাজা কমাতে পারবেন না, আমরাও বাঁচবো না, আপনারাও বাঁচবেন না। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ, খুবই ইউজফুল সাজেশন। হ্যাঁ, ক্ষতিপূরণ পুনর্বাসনের ব্যবস্থা রিভিউ বোর্ড করার পরে কেউ যদি খালাস পায়, আমাদের বাদল নামে একজন ইন্ডিয়ার জেল থেকে আসুন, অনেক বছর পরে ক্ষতিপূরণের ব্যবস্থা যেন থাকে, এটা নিয়ে নাও তো, কালেক্ট করে নাও মানুষ। আচ্ছা।